আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবার ডাক দিলেন যে এবারের সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। আর কথাটা কাকে বলেছেন? কথাটা বলেছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে। গতকাল ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি একদিন রাশিয়ায় ছিলেন, তারপরে তার আপনাদের ওই ক্যাঙ্গারু কোর্ট তার যে আদেশ দেন, ফাঁসির আদেশ, সেটা নিয়ে একটু হালকা হাসি মশকরা দুজনেই করেছেন। যেমন এস জয়শঙ্কর তেমনি আপনাদের নেত্রী। ব্যাপারটা উনি গায়ে মাখেননি এবং ভারতবর্ষ গায়ে মাখেনি। কূটনৈতিক চালে এদের কাত করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী প্রমাণ ভারতবর্ষ হাতে রেখে দিয়েছে। সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের দীর্ঘক্ষণ কথা হয়। এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে, এর বেশি আমার কাছে এই খবরটা আমার কাছে নেই। এবার আর একটা খবরে যাই, যে অনেকের মনে প্রশ্ন আছে যে 19 তারিখে যাওয়ার বদলে হঠাৎ খলিলুর রহমান 18 তারিখ গেলেন কেন? কারণ ডিপ্লোম্যাটিক একটা রুটিন থাকে, তো সেই রুটিন ভেঙে তিনি একদিন আগে পৌঁছালেন কেন? তো খবর যেটা পাওয়া যাচ্ছে বিদেশ মন্ত্রক মারফত, সেটা হচ্ছে ওনাকে ইউনুস পাঠিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাঠিয়েছিলেন। ইউনুসের আসলে ধান্দা ছিল যে এই যে সিকিউরিটি কনক্লেভ আছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভ, উদ্বোধনী ভাষণটা তিনি দেবেন। আচ্ছা ভাবুন, এটা হচ্ছে কি একটা মানে এনএসএ দের একটা কনফারেন্স, সেখানে খলিলুরকে জোর করে পাঠানো হয়েছে যে আপনি গিয়ে রাজি করান, যেমন বিমস্টেকে আপনি রাজি করিয়েছিলেন, অসাধ্য সাধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার পাশাপাশি বসার যে ব্যবস্থা আপনি করেছিলেন, আপনি একমাত্র পারবেন এইটা করতে। খুব গ্যাস ট্যাস খাইয়েছেন। এখন নিমরাজি, এখন খলিলুর রহমান তো গেছেন, এখন বলবেন কাকে? উনি তখন এক প্রোটোকল অফিসার আছে যার সঙ্গে বিমস্টেকে তার আলাপ টালাপ হয়েছিল। মানুষটা ভালো বলে খলিলুর রহমান তাকে বিচার করেন আর কি। তাকে এটা বলেছিলেন, এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আমাদের উপদেষ্টা মহাশয়, প্রধান উপদেষ্টা মহাশয়, তিনি এটা একটা উদ্বোধনী ভাষণ দেবেন, আপনি একটু ব্যবস্থা করে দিন। তার উত্তরে সেই প্রোটোকল অফিসার, আমি নাম নেব না, তিনি বিপদে পড়তে পারেন, কারণ তিনি খবরটা দিয়েছেন, তিনি বিপদে পড়ুন আমি এটা চাই না। তার উত্তরে তিনি বলেন, এইটা যদি আমি বলি আমার চাকরি চলে যাবে, আর আপনি যদি এই কথাটা উচ্চারণ করেন তাহলে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা আমি বলতে পারবো না। ফলে ওইখানেই ইউনুসের যে আশা সেটাই ছাই পড়ে যায়। তাহলে ইউনুস কত বড় ধুরন্ধর ভাবুন, যেখানে যেখানে পারবে সেখানে সেখানে গিয়ে হাত মারবে। একটা যদি ছবি তোলা যায়, একটা যদি শীর্ষ নেতাদের সঙ্গে একটা যদি তার একটা গ্রুপ পিকচার হয়, তার জন্য তিনি যে কোনো সম্মেলন যত নিচের দিকেই হোক না কেন, যেখানে কোনো রাষ্ট্রনেতা উপস্থিত হয় না, সেখানেও উনি যেতে রাজি। মানে নির্লজ্জতার সীমাহীন জায়গায় পৌঁছে গেছেন উনি। আচ্ছা, এবার প্রশ্ন করা হয় খলিলুরকে যে আপনি এতবার সরি বললেন কেন? সরি, উই আর ভেরি সরি। খলিলুর বলেছেন যে এর পরে যেটা বাংলা ভাষায় বলতে হয় সেটা হচ্ছে আমাদের মাফ করে দিন।
তখন সেই ডিপ্লোম্যাট জিজ্ঞেস করেছেন প্রোটোকল অফিসার যে আপনি এই কথাটা বলছেন কেন? বলছে, মশাই 277 পৃষ্ঠা যে আমায় কাগজ ধরানো হয়েছে তার সঙ্গে যে সমস্ত স্যাটেলাইট ছবি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের পক্ষে এর সপক্ষে কোনো উত্তর বাংলাদেশের কাছে নেই। ফলে ওই মাপ চাওয়া ছাড়া, আমাদের এবারে মাফ করে দিন, এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেটাই এই ভদ্র ভাষায় বলেছি, উই আর সরি, ভেরি ভেরি সরি। মাফ করবেন, আমার এই ঠান্ডা গরমে না আমার এই গলাটা একটু বসে গিয়েছে, যার জন্য মাঝে মাঝে কাশি আসছে, আমি সামলাতে পারছি না। আপনারা একটু মাফ করে দেবেন আমার। আর তারপরেতে এই যে আপনাদের দেশে ভুটানের রাজা গেছিলেন, ভুটানের রাজাকে তো দারুণ আপ্যায়ন আপনারা করেছেন। মোহাম্মদ ইউনূস স্বয়ং গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে এসছেন, একেবারে প্লেন থেকে নামিয়ে, খুব খাতির যত্ন করে। কিন্তু তিনি একটা গভীর এবং গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছেন, যে মেসেজটা নরেন্দ্র মোদী তার ভুটান সফরের, তার বাংলাদেশ সফরের আগে, মানে ভুটানের রাজার বাংলাদেশ সফরের আগে 13 তারিখ গিয়ে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 তারিখে ভুটান গেছিলেন। সেখান থেকে যখন গাড়ি বিস্ফোরণ হয় তখন তার পরের দিনই উনি ভুটান থেকে ফিরে আসেন, বা সেদিন রাত্রিরে হয়তো ফিরে আসেন। তো ওই সময়তে মোদী কিছু বার্তা দিয়েছিলেন যে আপনি তো বাংলাদেশ সফরে যাচ্ছেন, তো আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনার সুরক্ষা ভারতবর্ষের সুরক্ষার সঙ্গে জড়িত, সুতরাং আপনি এই কথাগুলো আপনি ভালো করে ডক্টর ইউনূসের মাথায় ঢুকিয়ে দিয়ে আসবেন, যে কি হলে কি হতে পারে, আর বাংলাদেশটাকে সংকটময় অবস্থার দিকে না ঠেলে ভারতবর্ষ যেটা চাইছে, সুন্দর স্থিতিশীল একটা ব্যবস্থা, সেইটা করার জন্য আপনার কথা আপনি বলুন, সঙ্গে ভারতের এই বার্তাটা আপনি পৌঁছে দেবেন। কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের আর কোনো সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বিশেষ খুব একটা নেই যে আমরা বার্তা পৌঁছাতে পারি। এটা ডসিয়ারে আমি পাঠাতে পারতাম, কিন্তু ডসিয়ারে আমরা এগুলো পাঠাবো না। যতটা হয় মৌখিকভাবেই হোক, আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র, আপনারা এই কাজটা করুন। এই দায়িত্বটা ভুটানের রাজাকে দেওয়া হয়েছিল, এবং ভুটানের রাজা সেইটা গিয়ে একেবারে পুরো উগড়ে দিয়ে এসছেন। ফলে খলিল, আমাদের ডক্টর ইউনূস খুব মুষড়ে পড়েছিলেন। মানে চারদিক দিয়ে এত দুঃসংবাদ আসছে যে তিনি খুব একদম মুষড়ে পড়েছেন। সরি, ওনার একটা লম্বা খেলা খেলেছিলেন আইসিটিতে মামলাটা করে। সেই মামলায় শেখ হাসিনাকে ফাঁসি কাস্টে ঝোলানোর ব্যবস্থা করে সেটা যে বুমেরাং হয়ে যাবে, সেটা ডক্টর ইউনূস মোটা মাথার বুদ্ধি, তো সুদের বুদ্ধি করতে করতে, সুদের নিতে সুদের ব্যবসাটাই বোঝে, কূটনীতি বোঝে না, রাজনীতিও বোঝে না, যে এটা কত বড় বুমেরাং হতে পারে। এখন বাংলাদেশের মানুষের যে জনমত ছিল, কিছুটা হলেও বিএনপি, জামাত এবং ইউনূসের এনসিপি বা ইউনূসের ওপরে যে আস্থাটা ছিল, সে আস্থাটা একদম সরে গিয়েছে। এখন তারা বুঝতে পারছে 16 বছরে যে শেখ হাসিনা দেশটাকে কোথায় পৌঁছে দিয়েছেন, আর 16 মাসে এই ইউনূস সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা দেশটাকে কোথায় নামিয়ে এনেছে। তাদের কাছে জলের মতো পরিষ্কার। মানুষকে ভুল বোঝানো যায় না। আপনি একদিন ভুল বোঝাবেন, দুদিন ভুল বোঝাবেন। ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন, মানুষকে একদিন ভুল বোঝানো যায়, দুদিন ভুল বোঝানো যায়, কিন্তু কোনো মানুষকে চিরদিনের জন্য ভুল বোঝানো যায় না। ফলে যা বলবে সত্যি কথা বলবে। এমার্জেন্সি তুলে দিয়ে উনি সত্যি কথাটা বলেছিলেন, যে আমি অন্যায় করেছিলাম,
আমি এই অন্যায়ের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। দেশবাসী কিন্তু ক্ষমা করেছিলেন। ইন্দিরা গান্ধী তারপরের ভোটে বিপুল জয় নিয়ে চলে আসেন। কারণ মানুষ ভুল করে, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু ইউনূসের তো সেই চিন্তা নেই, ভুল শোধরাবার কোন রকম ইচ্ছা ইউনূসের নেই। আর নিজেকে রেকটিফাই করার মতো অবস্থাও এখন ইউনূসের হাতে নেই। পুরো ক্ষমতাটাই চলে গিয়ে জামাতের হাতে। জামাতের ব্যবস্থা যেটা হবে আমি আগামীকাল আপনাদের বলবো। আচ্ছা, শেখ হাসিনা তিনি জয়শঙ্করকে বলেন, ডক্টর জয়শঙ্করকে, যে মিস্টার জয়শঙ্কর, আপনি দেখেছেন আমার দেশে যখন কোন রকম আপৎকালীন ঘটনা ঘটেছে তখন আমি প্রাণ দিয়ে মানুষের জন্য করেছি। আজকে বাংলাদেশের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল, এতজন মানুষ মারা গেলেন, এত আহত হলেন। আমাদের এই যে এখন প্রধান উপদেষ্টা হিসেবে যে শয়তানটা বসে আছে, উনি শয়তান বলে উল্লেখ করেছেন। এই শয়তানটা যেটা বসে আছে তার মুখ দিয়ে একটা ভালো কথা বেরিয়েছে যে আমি এই সাহায্য দেবো, ওই সাহায্য দেবো, আমি বাড়িঘর ধরে দেবো, তার গৃহহীন হয়েছে, গৃহহীনদের আমি ঘরের ব্যবস্থা করে দেবো। কোনো রকম সাহায্যের বার্তা তার কাছ থেকে এসছে। তখন জয়শঙ্কর বলেন যে উনি যে ধরনের মানুষ, তাতে ওনার কাছ থেকে এই ধরনের বার্তা পাওয়াটাই দেশবাসীর কাছে মানে আশাতিরিক্ত ব্যাপার। দেশবাসী যদি ভেবে থাকে যে ইউনূস এই কথা বলবেন, তাহলে দেশবাসী মূর্খের স্বর্গে বাস করছেন। এটা একটা দীর্ঘ আলাপচারিত দুজনের মধ্যে হয়েছে। শেখ হাসিনা বলেন যে আমি 23 বার মৃত্যুর হাত থেকে আমি ফিরে এসেছি। গ্রেনেড হামলা থেকে আরম্ভ করে আমার লক্ষ্য করে গুলি চালানো সব হয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। আমি বাংলাদেশে ফেরার আগে বা ফেরার পরে আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার জয়শঙ্কর, যে আমি বাংলাদেশকে রাজাকার মুক্ত করে ছেড়ে দেব। রাজাকার বলে বাংলাদেশে আর কিছু থাকবে না। এবং আমার কর্মীরা তারা সবাই সতর্ক থাকবেন। আমি আশা করব আমি খুব শিগগিরই কর্মীদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য রাখবো, সেখানে তাদেরকে আমি বলে দেবো আপনারা রাজাকার চিনে রেখে দিন, পরে এদেরকে ধরে পটাপট জেলে ভরতে হবে এবং তারা যাতে আমৃত্যু জেলে থাকে সেই ব্যবস্থা করতে হবে। যদি তার জন্য আমাকে 10টা জেল করতে হয়, 20টা জেল করতে হয় ধারণ ক্ষমতা বজায় রাখার জন্য, আমি তাও করব। আমি চাইব ভারত আমাদের পাশে থাকুক। আমরা যেমন অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম ভারতবর্ষের সাহায্যে, ভারতবর্ষ সেই সাহায্য নিশ্চয়ই আমাকে করবে। তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনার সঙ্গে তো ভারতবর্ষের কোনো বিবাদ নেই। আজকে আপনি যদি থাকতেন তাহলে পরে তো এই জিনিসটা হতো না, তাহলে আমাদেরও এই ঝামেলা পোয়াতে হতো না। এই যে 4000 কিলোমিটার জায়গা আমাদের এত সৈন্য ঘিরে রেখে দেওয়া, আমাদের খরচা করে এই সমস্ত ফেন্সিং করানো, এগুলো তো করতে হতো না। এগুলো তো আমাদের অতিরিক্ত খরচা। তারপর সৈন্যগুলো আমার ব্লক হয়ে রয়েছে, তারপর রেগুলার তাদেরকে খাবার দাবার পাঠানো, অস্ত্র পাঠানো, কখন কি হয় মানে উনি যেটা বোঝাতে চেয়েছেন, কখন কি হয় মানে যেটা 7 দিন সময় দেওয়া হয়েছে না, 7 ওয়ার্কিং ডেজ, সেই 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি কিছু না হয়, হওয়ার চান্স যদিও খুব কম, কারণ ইউনূস এত ঘেঁটে দিয়েছেন ব্যাপারটা, সেটা হওয়ার চান্স খুব কম। তো জয়শঙ্কর জি ওনাকে বলেন যে আপনার দেশে যে এরকম আক্রমণ হবে তাতে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, কোল্যাটারাল ড্যামেজ তো হবেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো জিনিসে কোল্যাটারাল ড্যামেজ তো হবেই। এখন কোল্যাটারাল ড্যামেজ স্বীকার করে নিতে হবে, কারণ এই দেশকে গড়তে গেলে এই কোল্যাটারাল ড্যামেজটা কিন্তু খুব দরকার। এবং আমি আশা করব
যে ভারতবর্ষ আমাকে সাহায্য করবে এবং বাকিটুকু আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার খুব শিগগির সাক্ষাতের ব্যাপার আছে, আমি তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। জয়শঙ্করজি বলেন, হ্যাঁ, উনিও আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। অর্থাৎ যেটা ইঙ্গিতবাহী হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ও 7 দিন, একটা সিনেমা বেরিয়েছিল, ও 7 দিন। তাই এখন ইউনূসের দরবারে এখন পুরো সান্নাটা। ওই যে একটা ভিডিওতে বলেছিলেন না, ইতনা সান্নাটা কি হয় ভাই। তো ইউনূসের শিবিরে এখন পুরো সান্নাটা বইছে। এই সান্নাটা নিয়ে ইউনূস এখন কি করবেন ইউনূস ভাবছেন, কারণ এই ইঙ্গিতটাও খলিলুরকে দিয়ে দেওয়া হয়েছে যে কেউ এখান থেকে এক্সিট পাবেন না, কেউ না। ইউনূস তো পাবেনই না, ইউনূসের সাগরের যারা আছেন, যদি বিদেশি পাসপোর্ট থাকে সেটা আলাদা কথা, আটকাতে পারবে না ভারত। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট ইউজ করে কেউ ভারতবর্ষের টার্মিনাল পেরিয়ে যেতে পারবে না। আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে, আমি বেরিয়ে যাব, তাই আমি দুপুরবেলায় ভিডিওটা রেকর্ডিং করে আপলোডিং করে তারপরে তাই বেরোবো বলে আগে ভাগে আমি করে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, প্রধানমন্ত্রী ফেরার অপেক্ষা করবেন। তিনি খুব শিগগির ফিরবেন এবং তিনি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ এবং সবল আছেন এবং তিনি দৃঢ়চেতা এবং তিনি তার লক্ষ্যে অবিচল। তিনি যখন বলেছেন রাজাকার মুক্ত বাংলাদেশ করবেন, রাজাকার মুক্ত বাংলাদেশই করবেন। আপনারা বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, যারা বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের কোনো বিপর্যয়ে আঘাতপ্রাপ্ত হন এবং সরাসরি আপনাদের জীবনের উপরে প্রভাব পড়ে, তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে ভাবছেন, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাবে তা নিয়ে কিন্তু ভাবছেন। আমরা যারা প্রবাসী মানুষ, আমরা বিদেশে যারা থাকি, বিদেশে যারা স্থায়ীভাবে বসবাস করে অথবা টেম্পোরারি বসবাস করে, তাদেরও কিন্তু আত্মীয় স্বজনরা দেশেই আছে। তারাও কিন্তু বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে সবসময় কিন্তু চিন্তায় থাকে। আজকের বাংলাদেশ সম্পূর্ণরূপে না হোক, একটা বড় অংশেই প্রবাসী আয়ের উপরে কিন্তু নির্ভর করে। নানানভাবে এই প্রবাসীরা এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবারগুলোকে বাঁচিয়ে রাখে। নানানভাবে তারা সহযোগিতা দেয়, রাষ্ট্রকেও সহযোগিতা দেয়, সরকারকেও সহযোগিতা দেয়। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ আজকে যেদিকে যাচ্ছে, আমরা জানি, আপনারা জানেন এবং দেখছেন যে সরকার চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একটি নির্বাচন করার, জাতীয় নির্বাচন, যেটি দিয়ে একটি সরকার নির্বাচিত হবে, যেই সরকারটি 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু এখন এই নির্বাচনটি বহু কাঙ্ক্ষিত নির্বাচন। আওয়ামী লীগের আমলে যে 2-3টি নির্বাচন হয়েছে, বিশেষ করে 14 সালের পর, 14 সালের নির্বাচনটি তো অন্যরকম একটা সিচুয়েশনে হয়েছে, কিন্তু 18 সাল এবং 24 সালের যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো নিয়ে সারা বিশ্বে এবং বাংলাদেশের নানান প্রশ্ন ছিল, আমাদের মধ্যেও ছিল। কিন্তু তারপর একটা বিশাল একটা গণ আন্দোলন হলো, একটা নতুন সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার আসলো। এই সরকারের সময়ে মানুষের যে আশা এবং প্রত্যাশা ছিল, সেটা ছিল একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন দেখেন ডক্টর ইউনূস যে নির্বাচনটি করতে যাচ্ছে, সেই নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা সেটা আপনারা পরে বলবেন, গ্রহণযোগ্য হবে কিনা সেটা নির্বাচনের পরে বলবেন, কিন্তু অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটা কিন্তু আপনারা আজকেই বলতে পারছেন। ডক্টর ইউনূস অলরেডি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট বা ইভেন জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখা হবে। তাহলে কি হলো, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর 50% উপরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং তার জোটের যে শরিক, তাদের সাথে রয়েছে। এটা খালি কিতাবি কথাবার্তা নয়, রিয়েল লাইফে কিন্তু তাই। তাহলে 50% মানুষকে বাদ দিয়ে আপনি যে নির্বাচনটি করতে যাচ্ছেন, সেটি কোনোভাবেই একটি ইনক্লুসিভ ইলেকশন না। তার মানে হচ্ছে আগে বিএনপি, জামাত বা ডক্টর ইউনূসের মতো পারভার্টেড এই পলিটিশিয়ান বা বিজনেসম্যান বা সুদখোরেরা যেই সুশীল সমাজের মোড়কে যেসব কথা বলতেন যে তারা গণতন্ত্র চায়, তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, সেগুলো ছিল মুখের বুলি। সেই বুলি এখন যখন নিজের ঘাড়ে এসে পড়েছে, এখন আর তিনি নেই। তার মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা চায় না। কিন্তু কেন চায় না? না চাওয়ার পিছনের মূল কারণ হলো, বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই
আওয়ামী লীগকে ভোট দেবে। বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই বঙ্গবন্ধুর দলকে আবার নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় আনবে। কিন্তু কেন ক্ষমতায় আনবে? প্রশ্নটা হচ্ছে, আমরা কেন বলি যে আজকেও যদি একটা ফেয়ার নির্বাচন হয়, আজকেও যদি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার আজকেও ক্ষমতায় আসবে। কেন আসবে? পুরা পৃথিবীতে আপনারা জানেন যে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের কিন্তু একটা বিতৃষ্ণা আছে। এই বিতৃষ্ণা থাকার মূল কারণ হচ্ছে যে রাজনীতিবিদেরা যা কিছু বলে ক্ষমতার বাইরে থাকার সময়, ক্ষমতায় গেলে সেটার অনেক কিছুই তারা বাস্তব কারণের প্রেক্ষাপটে করে উঠতে পারে না। যার কারণে জনগণের কাছে মনে হয় যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় এসছে সে ওয়াদা তারা পালন করছে না। যার কারণে রাজনীতিবিদদের প্রতি মানুষের একটা মানে অশ্রদ্ধা অথবা ঘৃণা অথবা এক ধরনের কি বলবো, আমি রাজনীতি করি না বা রাজনীতি পছন্দ করি না, এই রকমের একটা ভাব কিন্তু সমাজে রাষ্ট্রে সবসময় ছিল, এখনো আছে। এটা বাংলাদেশে আছে তা না, ব্রিটেনে, এই দেশেও কিন্তু, যে ব্রিটেন, আমি যে ব্রিটেনে বসবাস করি সেখানেও কিন্তু এইরকম আছে। আমি এখানেও যে লেবার পার্টি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, যিনি আমাদের কেয়ার স্টারমার এখানকার প্রাইম মিনিস্টার, তার যে দল লেবার পার্টি, সেই পার্টিতে স্টেপনি গ্রিন অঞ্চলে আমি 5 বছর টানা সভাপতির দায়িত্ব পালন করেছি। তার মানে এইখানকার রাজনীতি কিভাবে চলে, কেমনে চলে, কি করে, সেটাও আমরা দেখি এবং মানুষের সাথে আমার সম্পর্কের কারণে বুঝতে পারি যে আসলে মানুষ রাজনীতিকে কিভাবে দেখে। তো এটি তো একটি ধনী দেশ, উন্নত বিশ্ব, পৃথিবীর 6 নম্বর অর্থনীতির দেশ, একসময় 5 নম্বর অর্থনীতির দেশ ছিল, তারপরে জার্মানি আমাদেরকে ক্রস করে ওরা 5-এ গেল, আমরা 6 চলে গেলাম। আমরা যে কোনো সময় আবার জার্মানিকে বিট করে 5 চলেও আসতে পারি। কিন্তু বাংলাদেশ তো একটি গরিব দেশ ছিল, একদম অসহায় বুকানাঙ্গা মানুষের দেশ ছিল, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছুই সমস্যা ছিল। সেই দেশটি উন্নতির দিকে যাচ্ছিল, মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় সবার চেয়ে বেশি ইনকামের দেশ হয়ে গেছিল। এখন বাংলাদেশ আওয়ামী লীগের কথা যখন বলি, কেন বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে? আপনি দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা, আমাদের মানে প্রতিষ্ঠাতা আরো আগে মাওলানা ভাসানী রায় প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আওয়ামী মুসলিম লীগের পরে আওয়ামী লীগের যে হাল বঙ্গবন্ধু যখন ধরেন, বঙ্গবন্ধু মানুষকে যে ওয়াদা দিয়েছিলেন সেটাকে তিনি পালন করেছিলেন। উনি 6 দফা দাবি দিয়েছিলেন, দাবি 6টা, কিন্তু আসল দাবি ছিল একটা, স্বাধীনতার দাবি। তিনি সেই দাবিটি বাংলাদেশের মানুষের এই স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন, একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। তারপর বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন, মুক্ত চিন্তায় বিশ্বাস করতেন, গণতন্ত্রে বিশ্বাস করতেন, সমাজতান্ত্রিক আদর্শের প্রতি শ্রদ্ধা ছিল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন। যখন সংবিধান করেন 1 বছরের মাথায় বাঙালি জাতিকে তিনি একটি সংবিধান দিয়েছিলেন। তার মানে এই 72 সালে একটি সংবিধানে এই অসাম্প্রদায়িক ধারাগুলোকে সন্নিবেশিত করেছিলেন। তারপর দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন 1975 সালে হত্যা করা হয়, তারপর দীর্ঘদিন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে 1996 সালে। আওয়ামী লীগ 96 সালে জাতিকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এদেশের মানুষের ভাগ্য বদলাবো, এই দেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব, এই দেশের প্রত্যেকটা বাচ্চাকে, শিশুকে স্কুলে আমরা নিয়ে যাব, এই দেশের মানুষের জীবনের মান উন্নত করব, এই দেশের নারীদের মাতৃকালীন মৃত্যু আমরা জিরোতে নিয়ে আসব। আমরা বঙ্গবন্ধুর যে খুনি তাদের বিচার করব, যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করব। এখন আপনি একে একে মিলিয়ে নেন। আমরা বলেছিলাম যুদ্ধ অপরাধীদের বঙ্গবন্ধু হত্যার বিচার করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিচারটি বাংলার জমিনে করে দেখিয়ে দিয়েছেন। আমরা বলেছি প্রত্যেকটি শিশু স্কুলে যাবে, আপনি বাংলাদেশে গিয়ে দেখেন প্রত্যেকটা শিশুকে আমরা স্কুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা বলেছি প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হবে, আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে স্কুল মাদ্রাসা আমরা করেছি। তারপরে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে আমরা ইলেকট্রিসিটি দেব, অর্থাৎ পুরা বাংলাদেশকে ইলেকট্রিসিটির নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসব। আপনারা দেখেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো পৌঁছিয়ে দিয়েছি। আমরা বলেছি মাতৃকালীন মৃত্যু আমরা জিরোতে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন বাংলাদেশে মাতৃকালীন মৃত্যুটা প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে, কারণ প্রত্যেকটি স্যাটেলাইট এই ক্লিনিক তৈরি করেছে আমাদের সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা উপজেলায়, থানায়, ইউনিয়নে হেলথ কমপ্লেক্স করেছে, স্বাস্থ্য কমপ্লেক্স করেছে, মানুষের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে। তারপরে দেখেন, আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত করব। কার কম্পেয়ারে? আমেরিকার কম্পেয়ার আর ব্রিটেনের কম্পেয়ারে না, দক্ষিণ পূর্ব এশিয়ার কম্পারিজনে।
আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন 2024 সালে, তখনও আমাদের মাথাপিছু আয় ভারতের চাইতে $40 বেশি ছিল। তার মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাথে কম্পিট করার মতো আর কোনো দেশে ছিল না। এরপরে দেখেন, আমরা বলেছিলাম এই ঢাকা শহর অচল হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ বলেছিল এই ঢাকা শহরকেই ওয়ার্কেবল করতে হবে, এর জন্য আমরা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করব। বিজ্ঞানীরা বসলেন, যারা অ্যাসেস করে তারা দেখলেন, বসলেন, বসে বললেন, ইঞ্জিনিয়াররা বললেন বাংলাদেশে মার্সিল্যান্ড মাটির নিচ দিয়ে আসলে আমাদের একদিকে তুরাগ, একদিকে বুড়িগঙ্গা, অন্যদিকে শীতলক্ষা, আর পশ্চিম দিকে বালি নদী। এই ঢাকা শহরের চারপাশে 4টি বড় নদী। এই নদীর কারণে এটার আন্ডারগ্রাউন্ড করা সম্ভব না। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আন্ডারগ্রাউন্ড না হলে উপরে করব। তিনি হাসতে হাসতেই বলেছিলেন, কিন্তু তার সে হাসির কথাটাই সত্যিকারই মেট্রো রেলের রূপ দান করলো। তার মানে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একদিন লেগে যেত আসা যাওয়া করতে, সেটাকে আধা ঘন্টা থেকে 40 মিনিটে নিয়ে আসলেন। তারপর বাঙালির স্বপ্ন, স্বাধীনতার পর থেকে এই পারের আর ওই পারের মানুষ, পদ্মার এই পার আর পদ্মার ওই পারের মানুষকে সংযোগ করে দিব সেতু করে। সেই পদ্মা সেতুটির যখন আমরা চেষ্টা করছিলাম, ডক্টর ইউনূসের মতো এই কুলাঙ্গার বিশ্বব্যাংককে প্রভাবিত কইরা আমাদের সেই লোনটি বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী বলেছিলেন আমি এই দেশে ব্রিজ করবই করব। প্রথম আলোতে দেবপ্রিয় ভট্টাচার্যরা বলেছিলেন এই ব্রিজ করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই, বিশ্বব্যাংক যদি না থাকে তাহলে এই ব্রিজ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি মানুষকে ওয়াদা দিয়েছি এই ব্রিজ আমরা করবই, এবং তিনি সেই ব্রিজটি করে দেখিয়েছেন। পৃথিবীর মানুষ বলছে কত ভালো কাজ এটি হয়েছে। তাহলে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন মানুষকে যে ওয়াদা দিয়েছে সেটাই কিন্তু পূরণ করেছে। তিনি বলেছিলেন আমরা বিধবাদেরকে ভাতা দিব, বয়স্কদেরকে ভাতা দিব, মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিব। তিনি বলেছিলেন অটিস্টিক শিশুদেরকে আমরা ভাতা দেব, বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আমরা ভাতা দেব, সেফটি নেটওয়ার্কে নিয়ে আসবো, গৃহহীন মানুষকে সরকারি জায়গায় বাড়ি করে দিব। তিনি 6 লক্ষ মানুষকে অলরেডি বাড়ি হস্তান্তর করেছেন। তার মানেটা কি? একজন রাজনীতিবিদ যে কথা বলে তার যে ভীষণ, সেই ভীষণটা মানুষের জন্য যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেট আপ করেছেন, আমার বিশ্বাস হয় না পৃথিবীর আর কোনো রাজনীতিবিদ যা বলেছেন, মানুষের কাছে যে ওয়াদা দিয়েছেন সেটা পালন করতে পেরেছেন। এইরকম রাজনীতিবিদ আপনি হারিকেন দিয়ে খুঁজেও পাবেন না, দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না। কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। আমার আত্মীয়তার সূত্রে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে চিটাগংয়ের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সেই চিটাগং থেকে কক্সবাজারে যাওয়ার একটি রেল লাইন ছিল না। এটা মোগল আমলেও ছিল না, ব্রিটিশ আমলেও ছিল না, ছিল না শেখ খালেদা জিয়া, এরশাদ, বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমানের আমলেও। কিন্তু আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াদা দিয়েছিলেন যে কক্সবাজারকে চট্টগ্রামের সাথে কানেক্টেড করে দেব, ঢাকা টু কক্সবাজার ডাইরেক্ট ট্রেন যাবে, সেই ব্যবস্থাটিও তিনি করে দিয়েছিলেন। তাহলে আপনারা বোঝেন যে একটা মানুষ কতটা ডিভোশন, কতটা প্রেম, ভালোবাসা, মায়া, মমতা নিয়ে দেশকে দেখত। মানুষ এখন ভাবছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে যা দিয়ে গেছে 100 বছরেও কোনো নেতার পক্ষে এইভাবে অতটুকু দেওয়া সম্ভব হবে না। তাই বাংলাদেশের মানুষ একটু ইতিহাস অত ভুলে না, মাঝে মাঝে ভুলে গেলেও আলটিমেটলি ইতিহাসের কাছে মানুষকে আসতে হয়। ইতিহাস যখন দেখবে এই জাতি, আপনি দেখেন তিনি বলেছিলেন আমরা প্রত্যেকটা মানুষের কানেক্টিভিটিকে সহজ করে দিব, ইন্টারনেট এনে দিব, আমরা মানুষের ঘরে ঘরে খবর পৌঁছিয়ে দিব। দেখেন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ইন্টারনেট আছে। বেগম খালেদা জিয়ার সময়ে সিটিসেল নামে এরকম লম্বা 1.5 লাখ টাকা একটা ফোন বিক্রি হতো, একমাত্র মোর্শেদ খানে ছিলেন এটার মালিক। শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় আসার পর 5টি কোম্পানিকে, পরবর্তীতে আরও কোম্পানিকে দিল। আর টেলিভিশনের ক্ষেত্রে তো বিপ্লব ঘটিয়ে দিয়েছে, অসংখ্য টেলিভিশন চ্যানেলকে অনুমোদন দিয়েছে, অসংখ্য ব্যাংকিং চ্যানেলকে অনুমোদন দিয়েছে। তার মানেটা হচ্ছে একটা দেশ উন্নতির দিকে যেতে হলে যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ, নারী সব কিছুকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তিনি সেটা পেরেছিলেন। তার সেই কারিশমেটিক লিডারশিপের কারণে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই আমরা মিলেনিয়াম গোল অর্জন করেছিলাম এবং বাংলাদেশকে 2024 সালের আগেই মধ্য আয়ের দেশ হিসেবে পুরো বিশ্ব স্বীকৃতি দিয়েছে। তাহলে দেখেন বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে রাজনীতিবিদদের কথা এবং কাজের মিল কম হলেও আমাদের দেশে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নজিরটি স্থাপন করেছেন, দেখেন উনি বলেছিলেন মানুষের জীবনের মান উন্নত করে দিবেন। দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৪ বছর, আর কোনো দেশ ৭০-এর উপরে নেই। তার মানে এটা কি দাঁড়ালো? প্রত্যেকটা গ্রামকে শহর উপশহরের মতো রূপান্তর করে দিয়েছেন। এখন আজকের দিনে আপনি যদি হিসাব করেন, একটি ভোট যদি দেওয়ার সুযোগ মানুষ পায়, আর নৌকা মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কাটি যদি সেখানে থাকে, তাহলে অন্য সব মার্কা মিলেও শেখ হাসিনার মার্কার সমান ভোট পাবে না। কারণ এখন শিশুরা পড়তে জানে, এখন তরুণরা পড়তে জানে, এখন যুবকরা পড়তে জানে। আর যারা বয়স্ক তারা ইতিহাসের ধারাবাহিকতা দেখেছেন, ওয়াদা এবং সেটা পূরণের মাত্রাটা আপনারা দেখেছেন। তাই বলবো যে আজকে ডক্টর ইউনূসের সরকার এই ভয়ে, বিএনপি এই ভয়ে, রাজাকার গ্রুপ এই ভয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে যায় না। মিথ্যা মামলা সাজিয়ে আওয়ামী লীগকে কনভিক্টেড করার যে চেষ্টা চলছে, এই প্রসেসটাকে এই দেশের মানুষকে নিয়ে আমরা রুখে দেব। এই দেশ আবার ৭১-এর চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায়, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হবে এবং বাংলার লাল সবুজের পতাকা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই মধুর গানটি